রাত তখন প্রায় 11টা। গ্রামের চায়ের দোকান একে একে বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু বট গাছের নিচে রহিমের চায়ের দোকান এখনো খোলা। দোকানের আলো আধারে খেলা, আর সেই সাথে ধোয়া ওঠা চায়ের গন্ধে পুরো পরিবেশটা একটা মায়াময় ভাব। দোকানের সামনে বসে আছে 4 বন্ধু, রহিম, সিরাজ, রবিন আর রাতুল। এদের বন্ধুত্বের গল্প অনেক পুরনো। একই গ্রামে জন্ম, একই স্কুলে পড়াশোনা। এখন যদিও সবাই ব্যস্ত জীবনে নিজ নিজ কাজে ডুবে থাকে, তবুও সুযোগ পেলে একসাথে বসে আড্ডা জমাতে ভুল করে না। আজকের আড্ডার বিষয়বস্তু ঠিক হলো ভৌতিক গল্প। রহিম চাচা চা ঢালতে ঢালতে বললেন, আচ্ছা তোমরা কখনো ভূত দেখেছো নাকি? রাতুল হাসতে হাসতে বলল, ভূত? আরে ওসব বাজে কথা, ভূত বলে কিছু রে, সব মন গড়া গল্প। রবিন মাথা নাড়িয়ে বলল, তা তো বলতে পারবো না রাতুল, এর ভিতরে এমন অনেক কিছু ঘটে যা মানুষের ধোয়া ছোঁয়ার বাইরে। আমি নিজে এমন অনেক অভিজ্ঞতা পেয়েছি, এক কথায় ভৌতিক বলা যেতে পারে। সিরাজ বলল, ঠিক বলেছিস রবিন, আমি তো জানি ভূতের গল্প শুনলে তোরা গা চমচম করে। ঠিক আছে, আজকে আমরা 4 জন 4টা করে গল্প শোনাবো, দেখা যাক কার গল্পটা বেশি ভয়ঙ্কর হয়। এই বলে চায় চুমুক দিল। রাতের নিস্তব্ধতা যেন আরো বেশি গাঢ় হয়ে উঠল। দোকানের একটা কোনায় কেরোসিন বাতির হালকা হালকা আলো জ্বলছে। বাতাস কেমন যেন অদ্ভুত ঠান্ডা। প্রথম গল্পটা ছিল রহিমের গল্প। রহিম চা পান করতে করতে শুরু করলো, আর শোন শোন, আমার ঘটনাটা কিন্তু নিজের চোখে দেখা। সেটা ছিল আমাদের পাশের গ্রামের একটা বাড়ি। বাড়িটা যদিও পুরনো, মনে যেতে পারে বছরের পর বছর ফাঁকা পড়েছিল। সবাই বলে সেই বাড়িটা নাকি অভিশপ্ত। রহিম একটু থেমে চায়ের কাপ নামিয়ে রাখলো, তারপর বলতে শুরু করলো, সেই বাড়ির গল্পটা বেশ অদ্ভুত, বুঝতে পারলি? বাড়ির মালিক ছিলেন জমিদার রমেশ বাবু। তিনি খুব নিষ্ঠুর মানুষ ছিলেন। একবার তো তিনি তার এক দাসীকে এমন মারধর করলেন, সেই দাসী অভিশাপ দিয়ে মারা যান। এরপর থেকে বাড়িটা শুরু হয় অদ্ভুত ঘটনা, বুঝলি? আমি তখন খুব কৌতূহলী ছিলাম। গ্রামে বরং বারবার নিষেধ করতো সবাই, কিন্তু সাহস করে আমরা কয়েকজন বন্ধু সে বাড়িতে ঢুকে পড়লাম। বাড়িটার ভেতর যেন মৃত্যুপুরী, চারপাশে ধুলো যেন জমে গেছে, বুঝলি? ছাদের কোনায় মাকড়সার জাল। হঠাৎ একটা ঘর থেকে শব্দ শুনতে পেলাম, মনে হলো কেউ যেন কাঁদছে। আমরা এগিয়ে শাড়ি রীতিমতো জড়ানো। সে আমাদের দিকে ঘুরে তাকে একটা বিকৃত হাসি দিল, সাথে সাথে দরজা বন্ধ হয়ে গেল। আমরা তো প্রাণপণে ছুটতে শুরু করলাম। তবে সেদিন কেন জানি কোনোদিন আর সেই বাড়িতে যেতে পারিনি। গ্রামের লোকেরা বলে ওই বাড়ির প্রতিটা ইটের মধ্যে নাকি দাসের অভিশাপ লেগে আছে। কেউ যদি রাতের বেলা সেখানে যায় তাকে সে ধরে ফেলে। রহিমের কথা শেষ হতেই একটা পিন পতন নীরবতা চারিদিকে ছেয়ে গেল। বাতাসটা যেন ভারী হয়ে উঠলো এবং সবাই চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে রইল। সিরাজ এবার ধীর কণ্ঠে শুরু করলো, আরে তোর গল্পটা কিন্তু বেশ ভালো ছিল, বুঝলি? তবে আমি যে ঘটনাটা শোনাবো না, এটা কিন্তু তোদের বেশ ভালো লাগবে। যদিও ছোট ঘটনা, আজকে ছোট ঘটনা শোনাবো, এর পরের বার বড় বড় ঘটনা শোনাবো, চিন্তার কিছু নেই। শোন তাহলে, ঘটনাটা ঘটেছিল আমার মামার বাড়িতে বেড়াতে গিয়ে। মামার বাড়ির বেশ পুরনো একটা শ্মশান কাঠ ছিল, বুঝলি? গ্রামের লোকেরা বলে সেই শ্মশানে নাকি মাঝে মাঝে বাতি জ্বলে ওঠে, আবার অদ্ভুত অদ্ভুত আওয়াজ শোনা যায়। আমি এসব বিশ্বাস করতাম না, কিন্তু সেদিন হলো কি, সেদিন যে ঘটেছিল না আমি বুঝতে পারবো না, কোনোদিন ভোলাতেও পারবো না। একদিন বিকেলবেলা আমি আর আমার 2 ভাই সে শ্মশানের দিকে চলে গেলাম। তখন সন্ধ্যা নেমে এসেছে, পুরো এলাকাটা কুয়াশায় ঢেকে যাচ্ছে। আমরা 3 জন একটা লাঠি হাতে নিয়ে এগিয়ে যাচ্ছিলাম। শ্মশানের গেট পেরোতে অদ্ভুত একটা গন্ধ যেন নাকে এসে লাগলো, পোড়া কাঠ, পচা মাংসের গন্ধ। এবং হঠাৎ দূর থেকে একটা কান্নার শব্দ ভরে গেল। শব্দটা যেন একটা বাচ্চার। আমি আর ভাইরা রীতিমতো থমকে দাঁড়ালাম। দেখি সামনে একটা বড় চুল্লির পাশে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। সেই ছায়া ধীরে ধীরে আমাদের দিকে ঘুরে তাকালো। তার মুখটা মলিন ছিল না, শুধুমাত্র ফাঁকা গর্ত ছিল। লক্ষ্য করলাম তার আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। বাবারে বাবা, ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছিল। আমার পা যেন জমে যাচ্ছিল।
হঠাৎ সে আমার দিকে বাড়িয়ে বিকট এক চিৎকার দিল। আমি আতঙ্কে রীতিমতো দৌড়ে পালালাম। পরদিন সকালে এক বৃদ্ধা লোক আমাকে বললেন, ওই শ্মশানে যারা অকারণে যায় না, তাদের ওটা ধরে ফেলে। ওটা কোনো আত্মা ছিল, যার জীবিতদের ছায়া শ্মশানে নিয়ে যেতে চায়। সেই ঘটনার পর থেকে রাতে শ্মশানের কাছাকাছি আর যায় না, বুঝলে? সেদিনের সে চিৎকার এখনো কানে বাজে রে বাবা, রে বাবা, কি যে ভয়ঙ্কর ছিল। সিরাজের কথা শেষ হতে সবাই যেন কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। আশেপাশে হঠাৎ করে শিয়ালের হুক্কা হওয়ার ডাক শুনে সবাই বেশ চমকে উঠল। আশেপাশে ঝিঝি পোকার ডাক যেন ধীরে ধীরে আরো বেশি গাঢ় হয়ে শোনা যাচ্ছে। রবিন একটু সময় নিয়ে চায়ের গ্লাসটা নামিয়ে রাখল। তার চোখে এখনো ভয়ের ছাপ। সে বলে উঠল, আচ্ছা শোন, আমার গল্পটা নদীর ধারে একদিন ঘটেছিল আমার সাথে। আমাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে যায়, আর সেই নদীর ধারে একটা পুরনো বট গাছ ছিল। লোকজন বলতো সেই গাছটার নিচে মাঝরাতে নাকি পেতনি আসে। আমি সব গল্প বিশ্বাস করতাম না, কিন্তু সেদিন আমি আর দুই বন্ধু শিকার করতে বেরিয়েছিলাম। গল্পের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ দেখতে পেলাম নদীর পানিতে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার চুলগুলো পর্যন্ত একদম লম্বা, পা পর্যন্ত লম্বা, বুঝলি? আর চোখ দুটো একেবারে রক্ত লাল। সে স্থিরভাবে আমার দিকে তাকিয়েছিল। আমার বন্ধু চুপ করে গেল একেবারে। হঠাৎ সে মেয়েটা হাসলো। তার হাসিটা খুব বিকৃত ছিল আর খুব ঠান্ডা, একদম ঠান্ডা। সে ধীরে ধীরে পানির ওপরে রীতিমতো উঠে এসে হেঁটে হেঁটে আমাদের দিকে এগিয়ে আসলো। আমি তখন একদম চুপ করেছিলাম। হঠাৎ মেয়েটির চুলগুলো সাপের মতো মাটিতে পড়ে গেল এবং ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। কি যে বিভৎস ছিল তোর বোঝাতে পারবো না। আমরা তখন বুঝলাম এবার পালাতে হবে। প্রাণ পরে দৌড়ে গাছের কাছে সরে এলাম। পরে গ্রামের বড়রা বললেন, ওই নদীতে এক মেয়ের আত্মহত্যার পর থেকেই মাঝরাতে নাকি এরকম হয়, আর যারা তার দিকে তাকায় তাদেরকে টেনে নিয়ে যায়, সে ডুবে মারে, বুঝলি? রবিনের গলা যেন কেঁপে উঠল। সবাই চুপচাপ বসে রইল। রাতুল এবার বলতে শুরু করলো, ভাবতাম বাতাসের খেলা, কিন্তু একদিন গভীর রাতে ঘুম ভেঙেছে। দরজার সামনে কালো একটা ছায়া দাঁড়িয়ে আছে। আমি তাকে দেখলাম, ছায়াটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমি বিশ্বাস কর, আমি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলাম সেদিন। আমি এরপর দেখলাম ধীরে ধীরে সে ছায়াটা শুধু আমার কাছে না, আমার পাশে এসে দাঁড়িয়ে আমাকে বলল, রাতুল, এই বাড়ি ছেড়ে চলে যা। এই বাড়ি আমাদের বাড়ি। আমরা বহু বছর ধরে এই বাড়িতে আছি। তোকে একবার আমি সতর্ক করছি, তুই যদি না যাস তোর মৃত্যুর জন্য তাই একমাত্র তুই হবি। আমি তখন সেদিন বুঝতে পেরেছিলাম এই বাড়ি হন্টেড। এই বাড়ি আমাদেরকে শেষ করে দিতে পারে, যে কোনো সময় শেষ করে দিতে পারে। আবার এক মুহূর্ত দেরি করিনি সেদিনই আমি এক কবিরাজের বাসায় গেলাম এবং কবিরাজকে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললাম। কবিরাজ আমার কথা শুনে বললেন, শোনো 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 রাতুল, তুমি চিন্তা করো না, আমি দেখছি, ঠিক আছে? তুমি চিন্তা করো না, আমি সমস্ত ঘটনা দেখে বুঝে আমি তোমাকে সবকিছু বলবো, কি করা যায়, কিভাবে এই ভয়ঙ্কর ছায়ার হাত থেকে বাঁচাতে পারি, বুঝতে পেরেছ? চিন্তা করো না, আমি দেখছি। এরপর মোটামুটি বেশ কয়েকটা রাত চলে যায় এবং এরপর আর দেরি না করে আমরা সরাসরি তখনই চলে গেলাম। আর কি করব, আমার কাছে মনে হচ্ছিল সেই বাড়িটা ভয়ঙ্কর হান্টেড। এরপর সে বাড়ি ছেড়ে চলে যায়। আর তেমন কোনো সমস্যা হয়নি বাড়ি চলে যাওয়ার পর থেকে। বাট এখন আমার সেই ভয়ঙ্কর সেই ছায়ার কথা মাঝে মাঝে মনে হয়, সেদিন যদি সেই ছায়ার কথা না শুনে বের না হতাম না, তাহলে কিন্তু হয়তো আজকে নাও পেতে পারতি তোরা আমাকে। কারণ সেই বাসাটা আসলে হন্টেড ছিল। বাসা থেকে ফিরে আসার পর আমি বহুবার খোঁজ নিয়েছি সে বাসা সম্পর্কে। সবাই বলেছে এই বাসা নাকি গত 50 বছর ধরে হন্টেড। আমি কিভাবে এই বাসায় নিয়েছিলাম আল্লাহ তাআলা জানে। এই ছিল ঘটনা। এই ঘটনার পর সবাই যেন একদম চুপচাপ হয়ে গেল। তখন চায়ের দোকানদার বলল, শোনো শোনো শোনো, তোমরা তো অনেক গল্প শোনালে, এখন আমি একটা গল্প বলি। এই গল্পটা শুনে তারপর বাসা যাবে, কেমন?
শোনো, এই গল্পটা বেশ কিছুদিন আগের ঘটনা, বুঝতে পেরেছ? এই গল্পটা আমার দাদার মুখের কাঠের ঘর নিয়ে শুনেছিলাম। আমি তখন ক্লাস 7-এর ছাত্র। হ্যাঁ, আমরা গ্রামের বাড়িতে গিয়েছিলাম, বুঝলে। সে পুরনো কাঠের ঘরে রাতে থাকতে হয়েছিল। রাতে ঘুমানোর পর হঠাৎ আমার ঘুমটা মেয়ে গেল। বাইরে থেকে কারো কান্নার আওয়াজ আসছে, মেয়ের কান্নার আওয়াজ। মনে হলো গলাটা চেনা চেনা, ঠিক ধরতে পারছিলাম না। আমি ভয়ে উঠে দাঁড়ালাম। দাদার ঘরের দরজা দিকে তাকাতে দেখলাম ঘরের বাইরে একটা ছায়ার মতো দাঁড়িয়ে আছে। পটিটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল। মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু মেয়েটার কান্না কিন্তু থামেনি। আমার শরীর মুহূর্তে পাথর হয়ে গেল। ভয় এমন গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না। হঠাৎ দরজার নিচ দিয়ে সে ছায়ার হাত আমার পায়ের কাছে এসে চলে গেল। মনে হলো বরফের মতো ঠান্ডা হাত আমাকে টেনে নিয়ে যেতে আছে। তখনই দাদার ডাক শুনে মূর্তিটা মিলিয়ে গেল। পরদিন দাদা বললেন, সেই ঘরে বহু বছর আগে এক মেয়ে আত্মহত্যা করেছিল। মাঝ রাতে নাকি এখনো ফিরে আসে। বুঝতে পেরেছ? এরপর থেকে আর কখনো সে বাড়ির আশেপাশেও কোনোদিন যায়নি। এই ছিল আমার ঘটনা। তো ভালো হয়েছে। এখন শোনো, আমার দোকান বন্ধ করতে হবে। অনেক গল্প বলেছি, এখন আর বেশি দেরি করা যাবে না। আমি গেলাম, আমার চায়ের দোকান বন্ধ করতে হবে। তোমরা বাড়ি যাও, অনেক রাত হয়ে গেছে, রাত 12টা। খেয়াল করেছো? এতটুকু বলে সে বৃদ্ধ চাচা তার চায়ের দোকান বন্ধ করতে শুরু করলেন। সিরাজ, রাতুল, রবিন সবাই যেন হতভাগ্যের মতো চায়ের দোকানের সেই দোকানদারের কাছে তাকিয়ে রইল। এই ছিল গল্প জসু ভাই। আশা করি গল্পটি ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি ফিরোজ খান বলছিলাম। যদি গল্পটি ভালো লাগে তাহলে এরকম আরো অনেক গল্প আমি ইনশাআল্লাহ একটা সিরিজ আকারে পাঠাবো। 4 বন্ধুর ভূতের গল্প। অবশ্যই গল্পটির নাম দিবেন চায়ের দোকানে ভৌতিক আড্ডা। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন ভাইয়া, ভালো থাকবেন প্রিয় মানুষগুলো। ভৌতিক দুনিয়া দীর্ঘজীবী হোক। অ্যান্ড ফাইনালি সত্যি কথা বলতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেকদিন পর আমার মনের মতো একটা স্টোরি পেয়েছে। যেহেতু খুবই ছোট, ইটস নিউ স্টোরি টেলিং শো। মানে আমার কাছে এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে যে চায়ের দোকানে এই যে 4 জন বন্ধু মিলে 4 রকমের 4টা গল্প বলছে। এই ব্যাপারটা না মারাত্মক মজা বললাম, আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি আমাদের ফিরোজ ভাইকে বলেছিলাম যে ফিরোজ ভাই আপনার কাছে যদি এরকম স্টোরি থাকে প্লিজ কালেক্ট করে আমাকে দিবেন। অ্যান্ড ফিরোজ ভাই ইজ আ মাস্টারপিস, তিনি কিন্তু শেয়ার করেই দিলেন। বলতে হবে ইজ দ্য মাস্টারপিস অফ ভৌতিকতা, ভৌতিক দুনিয়া। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের প্রিয় ভাই। আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করি, বিকজ আপনার স্টোরিগুলো সবচেয়ে সুন্দর হয় এবং আজকের স্টোরিটা অনেক বেশি ইন্টারেস্টিং ছিল। এটাই আমি চাচ্ছিলাম অনেক দিন ধরে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় থাকলাম। আশা করছি পরবর্তী ঘটনা দারুণ রকম সুন্দর লাগবে। আর দেরি করবো না, চলে যাচ্ছি আমরা পরবর্তী ঘটনায়। করতামই না, বরং এসব গল্প শুনে একসময় হেসে উড়িয়ে দিতাম। তবে এই ঘটনাটা বদলে দিয়েছিল আমার পুরোটা জীবন। ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 6 বছর আগে। একদিন দুপুরে ছুটির সময় বাজারে গিয়েছিলাম কিছু পুরনো জিনিসপত্র দেখার জন্য। পুরনো জিনিসের প্রতি আমার একটা আলাদা টান আছে। ছোটবেলা থেকে আমি এসব অ্যান্টিক জিনিসের পাগল ছিলাম। এক পুরনো দোকানে ঢুকে গেলাম। দোকানটা অদ্ভুত রকমের অন্ধকার ছিল। একটা ছোট্ট বাল্ব শুধু ঝুলেছিল, তার আলোয় দোকানের পেছন দিকটা অদৃশ্য ছিল। দোকানের মালিক একজন বয়স্ক লোক আমাকে হাসি মুখে অভ্যর্থনা জানালেন। তার চোখে যেন একটা অদ্ভুত স্ফুলিঙ্গ খেলা করছিল। দোকানের একটা কোনায় নজর পড়তে দেখি একটা পুরনো দেয়াল ঘড়ি। ঘড়িটা
বেশ ভারী কাঠের ফ্রেমে বাঁধানো। পেছনের অংশটা কালো ময়লা জমে প্রায় ছেয়ে গেছে, গ্লাসের ওপরে ফাটানো আছে। আমি জানতে চাইলাম, আচ্ছা এই ঘড়িটা কত বছর পুরনো? বাবা, এটাই তো খুব পুরনো, এর বয়স প্রায় 100 বছর তো হবেই, খুব কম দামে তোমাকে দিয়ে দেব। বুড়োটা গলা নিচু করে কথাগুলো বলল। আমি আর দেরি করলাম না, ঘড়িটা কিনে ফেললাম। দাম খুবই কম চেয়েছিল লোকটা, কিন্তু কেন জানি মনে হচ্ছিল ঘড়িটা আমাকে ডাকছে। ঘড়িটা হাতে নিয়ে দোকান থেকে বেরিয়ে পড়লাম। তখন বুঝতেই পারিনি কি ভয়ঙ্কর একটা ভুল করে ফেলেছি। ঘড়িটা নিয়ে বাসায় ফিরলাম, আমার রুমে দেয়ালে ঝুলিয়ে দিলাম ঘড়িটা। সন্ধ্যা পর্যন্ত সবকিছুই ঠিক ছিল, তবে রাত 12টার পর সর্বপ্রথম অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। আমি তখন ঘুমোচ্ছিলাম, হঠাৎ ঘুম ভেঙে গেল। অদ্ভুত একটা শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। মনে হলো ঘড়ির কাঁটা কাট কাট করে অস্বাভাবিক শব্দ করছে। স্বাভাবিক ঘড়ির শব্দ থেকে যেন অনেকটা ভারী আর তীক্ষ্ণ। আমি লাইট জ্বালিয়ে ঘড়িটার দিকে তাকালাম, চোখ ছানা বড়া হয়ে গেল। ঘড়ির কাঁটা একদম থেমে আছে ঠিক রাত 12টার ঘরে, কিন্তু শব্দটা থামছে না। হঠাৎ ঘড়ির গ্লাসের ওপরে যেন একটা কালো ছায়া দেখা দিল, দেখতে অনেকটা মানুষের মতো। আমি আতঙ্কিত হয়ে শিউরে উঠলাম, কিন্তু কিছুক্ষণ পর সব স্বাভাবিক হয়ে গেল। ভাবলাম হয়তো আমার চোখের ভুল। পরের দিনও একই ঘটনা ঘটলো। ঠিক রাত 12টা বাজতে ঘড়ির কাঁটা থেমে যায়। এবার ঘড়ি থেকে ফিসফিস করে কথা বলার মতো আওয়াজ শব্দ শোনা গেল। আমি পুরো ঘর তল্লাশি করলাম, কিছুই খুঁজে পেলাম না। পরের দিনগুলোতে পরিস্থিতি আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠলো। রাতে ঘুমাতে গেলে অনুভব করতাম যেন কেউ আমাকে দেখছে। চোখের কোণ দিয়ে কালো কালো ছায়া যেন আমি দেখতাম, এবং ঘড়ির সামনে গ্লাসের মাঝে মাঝে অদ্ভুত চেহারা ফুটে উঠত। এক রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি আমার ঘরের দরজা খুলে গেছে, বাইরে থেকে ঠান্ডা বাতাস বইছে। আমি উঠে দরজা বন্ধ করতে গিয়ে দেখলাম ঘড়ির সামনের অংশে একটা ভয়ঙ্কর মুখ, রক্ত চক্ষু, কাটা দাঁত আর বিকৃত হাসি নিয়ে যেন আমাকে ডাকছে। আতঙ্কে আমি চিৎকার দিয়ে লাইট জ্বালালাম, কিন্তু তখন ঘড়ি আবারও স্বাভাবিক হয়ে গেল। এরপর থেকে আমার শরীর পরিবর্তন হওয়া শুরু করলো। ঘুমের মধ্যে আমার মুখ দিয়ে হেরে গলায় যেন কথা বের হতো, মনে হতো যেন অন্য কেউ আমার শরীরের নিয়ন্ত্রণ নিচ্ছে। আমি অসুস্থ হয়ে পড়লাম। সহকর্মীরা বলল আমার চোখের নিচে কালো দাগ আর মুখ ভর্তি ক্লান্তির একটা ছাপ পড়ে গেছে। একদিন ভয় আর অসহ্য যন্ত্রণা নিয়ে এক বন্ধুর পরামর্শে গ্রামের এক বিখ্যাত কবিরাজের কাছে গেলাম। সমস্ত ঘটনা খুলে বললাম সে কবিরাজকে। বড় হচ্ছে ঘড়িটাতে সমস্যা, ঘড়িটা অভিশপ্ত, ভয়ঙ্কর কোনো কিছু আত্মা বা জিন কোনো না কোনো কিছু অবশ্যই বন্দি আছে। যতক্ষণ না একে মুক্ত করা যাচ্ছে ততক্ষণ তোমার জীবনকে একটা হুমকির মুখে যে কোনো সময় তোমাকে ক্ষতি করে ফেলতে পারে। আমি আর দেরি করলাম না, আমি পরদিনে সেই ঘড়ি নিয়ে কবিরাজের কাছে চলে গেলাম। কবিরাজ ঘড়িটার সামনে বসে কিছু মন্ত্র পড়তে শুরু করলেন। ঘরের মধ্যে বাতাস যেন ভারী হয়ে গেল। এমন সময় ঘড়ির নিচ থেকে কাট কাট করে শব্দ হতে লাগলো। কবিরাজ মন্ত্রের গতি বাড়িয়ে দিলেন। হঠাৎ করে ঘড়ি থেকে বিকট এক চিৎকার বেরিয়ে এলো। মনে হলো যেন শত শত প্রেতাত্মা একসাথে কান্না করছে। কবিরাজ অদ্ভুত এক পদ্ধতিতে ঘড়ি আগুনে আগুনে পুড়তে পুড়তে ঘড়ি থেকে কালো ধোঁয়া বেরোতে শুরু করলো। একটা কর কর চিৎকার যেন আসছিল ভেসে, যা কয়েক মুহূর্ত পর থেমে গেল। তখন মনে হলো সব সমস্যার অবসান হয়েছে। কিন্তু 3 দিন পর একটা খবর পেলাম যা আমাকে স্তব্ধ করে দিল। সে কবিরাজ অস্বাভাবিকভাবে মারা গেছেন। তার শরীর নাকি ছিন্ন ভিন্ন হয়ে গেছে, তার মাথা আলাদা, তার হাত আলাদা, তার পা আলাদা হয়ে গেছে, এবং চারিদিকে নাকি রক্ত পড়ে গেছে। তার নাড়ি ভুঁড়ি নাকি পেট থেকে বেরিয়ে গেছে। এমনই নৃশংসভাবে সে মৃত্যুবরণ করেছে। তার মুখ
মুখ নাকি ভয়ে বিকৃত হয়ে গেছিল। এই খবর শোনার পর আমি আতঙ্কে যেন কেঁপে উঠলাম। মনে হলো ঘড়ির অভিশাপ সত্যি ভয়ঙ্কর কিছু ছিল। আজ এতদিন পর সেই স্মৃতি ভুলতে পারিনি। ঘড়িটা আমি আগুনে জানিয়ে দিয়েছিলাম বটে, কিন্তু সেই অভিশপ্ত স্মৃতি আমার ভেতরে আজও দানা বেঁধে আছে। আমার কাছে বারবার এখনো মনে হয় সেই ঘড়ির কাঁটা আমাকে বলছে, ঠিক রাত 12টা, আমি আসছি। এই ছিল আমার গল্প। যদি গল্পটি ভালো লাগে আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন না। আসসালামু আলাইকুম, আমি শাহিন বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম শাহিন ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য স্টোরি। অ্যান্ড একই সাথে বলবো যে স্টোরিটা কিন্তু দারুণ ছিল, এক কথায় মজা পেয়েছি, আমার কাছে খুব ভালো লেগেছে। জানি না সত্য মিথ্যা কিনা, বাট ব্যাপারটা হচ্ছে স্টোরিটা বেশি মজার ছিল। আমার কাছে মনে হচ্ছিল যেন সত্যি যদি এরকম হয়, রাত 12টার সময় যদি কেউ বেরিয়ে আসে সেই ঘড়ি থেকে ভয়ঙ্কর রকম ভাবে যদি চেপে বসে আপনাদেরকে, কেমন হবে ব্যাপারটা একবার ভেবে দেখেছেন কি? অদ্ভুত ছিল, দারুণ দারুণ, এক কথা অনেক ভালো ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করছি আপনাদের সবার কাছে স্টোরি ভালো লেগেছে। আর স্টোরি ভালো লাগলে মূলত কষ্ট প্রতিবারের মতো সার্থক হয়ে যায়, আজকেও সার্থক হয়ে যাবে আশা করছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আর দেরি করবো না, চলে যাচ্ছি সরাসরি নেক্সট স্টোরিতে। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জসু ভাই, আশা করি আপনি ভালো আছেন, ভালোর দরে আছেন এবং সর্বদা ভালোর দরেই থাকুন, এটাই প্রত্যাশা। আমি মারুফ খান বলছি বরিশাল থেকে। যদি ঘটনাটি ভালো লাগে পড়ে শোনাবেন। ঘটনাটি একটি পরীর আছরের ঘটনা। একদিন আমার দাদা বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। মনে আছে সেই দিনটা ছিল একেবারে স্বাভাবিক, কিন্তু কে জানতো ওই এক দিনের জন্য আমার পুরো জীবনটা বদলে যাবে। আমি দাদা বাড়ির উঠোনে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ শুনলাম কিছু অদ্ভুত শব্দ। প্রথমে খেয়ালই করিনি, তবে শব্দগুলো যেন ক্রমেই আরো স্পষ্ট হয়ে উঠছিল। কোথাও কিছু ছোট ছোট পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। তখন একটা অদ্ভুত অনুভূতি হলো, যেন কি আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি ঘুরে তাকাতেই দেখলাম একটা অদ্ভুত মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। তার চোখটা খুব মায়াবী ছিল, আর তার মুখে এক রহস্যময় হাসি ছিল, যা দেখে মনে হচ্ছিল কিছু একটা আছে তার মনের ভেতরে, যা সে বলতে পারছে না। আমি ভর্ত কণ্ঠে বললাম, কে তুমি? মেয়েটা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, তারপর একটা মৃত হাসি দিয়ে বলল, তুমি আমাকে চেনো না? আমি তোমার জন্য এত বছর অপেক্ষা করছিলাম। ঠিক তখনই হঠাৎ করে আমার গায়ে কাঁটা দিয়ে উঠলো, পুরোপুরি সারা শরীর যেন ঠান্ডা হয়ে গেল। আমি কিছু বলার আগে মেয়েটা এক ঝলকে আমার সামনে চলে আসলো আর বলল, তোমার সঙ্গে আমার দেখা হওয়ার সময় এসেছে, আমাকে নিয়ে চলো, আমি তোমাকে আমার রাজ্যে নিয়ে যাব। আমি কোনো রকমে পিছু হাঁটলাম, কিন্তু মেয়েটা আমাকে অনেকক্ষণ ধরে পেছনে ফলো করতে করতে ধরে ফেললো। লক্ষ্য করলাম তার হাতটা বরফের মতো ঠান্ডা। আমি চেষ্টা করছিলাম তার হাত থেকে আমার হাতটা ছড়িয়ে নিতে, কিন্তু কিছুতেই যেন পারছিলাম না। তার চোখে যে অদ্ভুত ভয়ঙ্কর দৃষ্টি ছিল, আমি বারবার যেন তার মায়ায় আটকে যাচ্ছিলাম। মেয়েটি মিষ্টি করে বলল, এটা তোমার ভাগ্য, আমার রাজ্যে তোমাকে আসতে হবে, তুমি আমার রাজ্যে বিয়ে করবে আমাকে, কারণ আমি তোমাকে সবসময় ভালোবাসি, এতদিন ধরে তোমারই অপেক্ষায় ছিলাম। আমি তখন বুঝতে পারলাম কিছু একটা অস্বাভাবিক ঘটেছে, কিন্তু কি ঘটেছে তা বোঝার মতো সময় ছিল না। আমি আর কিছু কথা বলতে পারলাম না, কেননা এক মুহূর্তে আমি নিজেকে যেন অন্য কোথাও দেখতে পেলাম। কেমন যেন চারিদিকটা আলোকিত হয়ে গেল, রহস্যময় হয়ে গেল। হঠাৎ করে লক্ষ্য করলাম এক অদ্ভুত অন্ধকার রাজ্যে হারিয়ে গেছে, যার পাশে ছিল এক অদ্ভুত আলোর ঝনকানি। আমি ততক্ষণে পরীর রাজ্যে চলে এসেছি, আর সে পরী আমাকে তার রাজ্যে নিয়ে গিয়েছিল। সেখানে তখন আর কোনো মানুষ ছিল না। লক্ষ্য করলাম
চারিদিকে শুধু পরি আর পরি। ওই রাজ্যের সময়ের ধারণা ছিল না, কতক্ষণ চলে গেল আমি বুঝতে পারিনি। শুধু বুঝতে পারছিলাম আমার শরীরটা হালকা হয়ে গেছে। আমি জানো এমন এক জায়গায় হারিয়ে গেছে যেখানে আমি একা নই, আরো অনেকে রয়েছে। আমি না চাইতেও তার সঙ্গে থাকতে বাধ্য ছিলাম। সে বলল, আমার সঙ্গে তুমি সারাটা জীবন কাটাবে আর আমরা একে অপরকে ভালোবাসবো। অথচ আমি একটু চাইলাম না এমন কিছু হোক। আমি নিজের বোনকে শান্ত রাখার চেষ্টা করলাম, কিন্তু কিছুই আর ঠিকঠাক মতো মনে হচ্ছিল না। কি করে মুক্তি পাবো বা কি হবে কিছুই জানতাম না। তখন হঠাৎ আমার বাবা, আমার পরিবারের সদস্যরা জানতে পারলো যে আমি কোথায় যেন হারিয়ে গেছি। তারা প্রচন্ড চিন্তিত হয়ে পড়ল এবং আমার বাবা এক নাম করা কবিরাজকে ডাকলেন। কবিরাজের নাম ছিল উজির আলী। তিনি ছিলেন বিশেষজ্ঞ, যিনি নানা ধরনের অতি প্রাকৃতিক শক্তির বিরুদ্ধে লড়াই করে এসেছে। অনেক মানুষকে অনেক জিনের হাত থেকে রক্ষা করেছেন, অনেক পরীর হাত থেকে ওনাকে রক্ষা করেছেন। কবিরাজ উজির আলী বললেন, শোনো শোনো শোনো, এটা কিন্তু গভীর একটা আঁচড়, বুঝতে পেরেছো? এই পরি কিন্তু তোমাকে সেরে যাবে না, অনেক ক্ষতি হয়ে যাবে। এই যদি তোমার সাথে থাকে না, তোমাকে বিয়ে করে তোমাকে শেষ করে দেবে। আমি একটা শক্তি আছে, বুঝতে পেরেছো? আমি আমার শক্তি দ্বারা তোমাকে মুক্ত করে ফেলবো, তুমি শুধু অপেক্ষা করো, ঠিক আছে? কিন্তু কিভাবে? আমার বাবা বললেন, কবির সাহেব আপনার যা করার করুন, আমার ছেলেকে পরীর আঁচড় থেকে রক্ষা করুন। কিন্তু কিভাবে? কবিরাজ আমাকে উদ্ধার করতে গেলে পরীর রাজ্যের আঁচড় আরো শক্তিশালী হয়ে ওঠে। কবিরাজ আর আমি একসঙ্গে চেষ্টা করলাম মুক্তি পেতে, তবে সে সহজ ছিল না। এর মধ্যে কবিরাজের চিন্তা ছিল অন্য কিছু। তিনি ওই পরীকে বন্দি করে নিজের সুবিধা নিতে চেয়েছিলেন। কবিরাজের পরিকল্পনা ছিল পরীকে একটা বোতলে বন্দি করে ফেলবে, কিন্তু আমি বলেছিলাম সেটা আমি হতে দেব না। সে আমার কোনো ক্ষতি করেনি, শুধু সে মানুষ না, এই জন্য আমি তার হাত থেকে মুক্তি পেতে চাই। আমি চাই না সে আর তার কোনো ক্ষতি হোক। এই নিয়ে বিরাট বড় দ্বন্দ্বের সৃষ্টি হলো। আমি সিদ্ধান্ত নিলাম যত কষ্টই হোক আমি পরীকে মুক্ত করব। এরপর আমি রাতের দিকে কবিরাজের আস্তানায় গেলাম, যেখানে তার সমস্ত শক্তি দিয়ে পরীকে বন্দি করেছিল সেই বোতলে। আমি নিজে গিয়ে তাকে মুক্ত করে দিলাম। আমি জানতাম তার মুক্তি আমার জন্য খুবই জরুরি। পরী আমাকে ধন্যবাদ জানিয়ে বলল, তুমি আমাকে মুক্তি দিয়েছ আর তোমার জন্য কিছু একটা করবো। পরী তার রাজ্যে ফিরে যাওয়ার সময় আমার চোখে জল ছিল। সে তার রাজ্যে তার পৃথিবী ছেড়ে চলে যাচ্ছিল, কিন্তু আমি জানতাম এখনো ঘটনা বাকি আছে। এর ঠিক পরের দিন আমি শুনলাম সে কবিরাজ যে আমার মুক্তির জন্য এত কিছু করেছিল, তাকে পরীর বাবা নিজ হাতে হত্যা করেছে। কারণ কবিরাজ তার রাজ্যে ঢুকে যা খেলা খেলেছিল না, তা ছিল এক মহা অপরাধ। পরীর বাবা সে অভিশপ্ত কবিরাজের হাত থেকে রক্ষা করেছিল। তবে গল্প কিন্তু এখানে শেষ হয়নি। পরী যখন তার রাজ্যে ফিরে গেল তখন মনে হলো যেন শান্তি ফিরেছে। আমি ভাবলাম এখন তো স্বস্তি পাবো, কিন্তু কি জানি শান্তির আড়ালে এক নতুন বিপদ অপেক্ষা করছিল, তা আমার কল্পনাতেও ছিল না। পরী তার রাজ্যে গিয়ে একেবারে সাধারণ জীবনযাপন করা শুরু করতে চেয়েছিল, কিন্তু এই রাজ্যে তো কোনো সাধারণ জায়গা ছিল না। এখানে সব কিছুই রহস্যময় এবং অন্ধকারের মধ্যে ঢাকা ছিল। এই রাজ্যে এমন কিছু অদ্ভুত শক্তি ছিল যা কারোর পক্ষে বোঝাটা সম্ভব নয়। বিশেষ করে পরীর বাবা, যিনি রাজ্যের সিংহাসনে বসে আছেন, সে জানতো না কিভাবে তার রাজ্যকে স্থিতিশীল রাখা যায়। যদিও পরী তার রাজ্যে ফিরে গিয়েছিল, তবে তার মন ছিল ডিপ্রেশনে ভরা। সে জানতো তার বাবা তাকে কিছু করতে দেয়নি, কিন্তু কবিরাজের হত্যাকাণ্ডের পর সে তার রাজ্যের মানুষের কাছে হারিয়ে গেছে। সে এক ধরনের অদ্ভুত দুঃখে বারবার ভোগ করছিল। আমি তখন বুঝতে পারলাম পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। এর মাঝে আমারও একটা অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। আমার রাতের বেলা স্বপ্নে পড়ে এসে বলতো, তুমি যদি আমাকে পুরোপুরি মুক্ত করতে চাও তবে তোমাকে আমার রাজ্যের গভীরে যেতে হবে। সেখানে রয়েছে এক ভয়াবহ শক্তি যা আমাদের দুজনের জীবনকে গভীরভাবে একদম প্রভাব ফেলতে পারে। কিছুদিন পর আমি নিজেই সে রাজ্যে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি জানতাম আমরা এই যাত্রা শুধুমাত্র পরীকে মুক্ত করতে নয়, বরং রাজ্যকে একটা অদৃশ্য বিপদ থেকে রক্ষা করতে হবে। কিন্তু কি ছিল সে ভয়ঙ্কর শক্তি? আমি রাজ্যে পৌঁছানোর পর আমার কাছে মনে হলো কিছু একটা পরিবর্তন ঘটে গেছে। সেই রাজ্যের গাছপালা, পাহাড়, পর্বত, নদী,
সেই ঝর্ণার সবকিছু কেমন যেন একটু অস্বাভাবিক হয়ে গেছে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো রাজ্যের মানুষজন, তাদের চোখে যেন এক অদ্ভুত আতঙ্ক ছিল, এক ধরনের নিস্তব্ধতা ছিল, অথচ সবকিছু এত সুন্দর, তবে এত অদ্ভুত। আমি পরীর কাছ থেকে জানতে পারলাম যে সে একটা সময় তার রাজ্যের গভীরে ঢুকেছিল এবং সেখানে একটা পুরনো দানবের মতো শক্তির উপস্থিতি ছিল, যে শক্তির রাজ্যকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছিল। পরী বলল, তুমি যদি আমাকে মুক্ত করতে চাও তবে তুমি সেই শক্তির মুখোমুখি হতে হবে। আমার ভেতরে এক গভীর ভয় কাজ করছিল, কিন্তু আমি জানতাম এছাড়া আমার কোনো উপায় নেই। আমি রাজ্যে প্রবেশ করা শুরু করলাম। আমি যেখানে পৌঁছালাম সেখানে প্রবাহিত হচ্ছিল এক ভয়াবহ অদৃশ্য শক্তি। মনে হচ্ছিল কিছু একটা আমাকে দেখছে, দূর থেকে দেখছে, কিন্তু আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ আমি শুনলাম এক ভয়ঙ্কর হাসির আওয়াজ। সেটা ছিল কোনো মানুষের হাসি নয়, বরং এক অদ্ভুত প্রাণের হাসি। আমি ভয় নিয়ে এগিয়ে গেলাম এবং সামনে এসে দাঁড়ালাম একটা বিশাল ঘোরানো কালো চেহারা। এটা ছিল একটা প্রাচীন রাক্ষসের মতো, যার চোখে ছিল আগুনের শিখা এবং শরীরের প্রতিটি অংশ থেকে ধোঁয়া যেন বেরিয়ে আসছিল। এবং লক্ষ্য করলাম এটা একটা কৃষ্ণপুরী, সে শক্তি যার রাজ্যকে ধ্বংস করতে চেয়েছিল। কৃষ্ণপুরী আমার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, তুমি কি জানো তুমি কি করতে চাও? আমি তখন বললাম, তোমরা পরে নিজের জীবন দিয়ে রাজ্যের শক্তি অর্জন করতে চাইছো, কিন্তু এর মূল্য রয়েছে। আমি বুঝতে পারলাম এটি কোনো সাধারণ বিপদ নয়। কৃষ্ণপুরী রাজ্যের গভীর অন্ধকারের শক্তি, যা এক সময় পরীর রাজ্যের রাজকুমারী নিয়ন্ত্রণ করেছিল। সে জানতো রাজ্যের হারানো সেই শক্তি ফিরে আনতে হলে তাকে একে একে স্বীকার করতে হবে। সেই পরীকে এবং আমাকে দুঃস্বপ্নের অংশ হতে হবে। কিন্তু আমি জানতাম আমি একা তা করতে পারবো না। পরে সে আমাকে সাহায্য করলো। আমরা একসঙ্গে যুদ্ধ করলে এটি পরাজিত করা সম্ভব হবে, সে বলে উঠল, এবং আমাদের মধ্যে এক অদ্ভুত শক্তি তৈরি হলো। ঠিক যখন মনে হয়েছিল আমরা শক্তি পরাজিত করতে পারবো, তখনই এক ভয়ঙ্কর টুইস্ট সামনে আসলো। কবিরাজ উজিরারি যে আমার মুক্তি দিয়েছিল সে আসলে মারা যায়নি। আমি জানতাম পরীর বাবা তাকে হত্যা করেছে, কিন্তু তার মৃত্যুর পর আসল চমকটা ছিল কবিরাজের মৃত্যুটা ছিল পুরোপুরি সাজানো। তার মৃত্যুতে সে নিজেই কৃষ্ণপরীকে আরো বেশি শক্তিশালী করে তুলেছিল। কবিরাজের ভিতরে ছিল এক অদ্ভুত জাদু। সে ফিরে এসেছে এবং পরীর রাজ্যে এক নতুন রাজত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিল। আমরা যতবার কৃষ্ণপরীকে পরাস্ত করার চেষ্টা করেছি, কবিরাজ তার শক্তি দিয়ে আবারও পুনরুত্থান হয়েছিল। আমাদের সামনে ছিল এক অবিশ্বাস্য শত্রু, যে পরীকে ভয়ঙ্কর ভাবে বোতলে বন্দী করার চেষ্টা করেছিল এবং রাজ্যের ভয়ঙ্কর শক্তি যেন বর্ধিত হতে চেয়েছিল। আমি জানতাম শেষ সমাধান একটাই, পরীকে মুক্ত করার জন্য আমি কবিরাজের বিরুদ্ধে আমি আবারও লড়াই করব। কিন্তু কিভাবে? এটা ছিল পরবর্তী বড় টুইস্ট, কিভাবে আমি কবিরাজকে পরাস্ত করব। পরী আর আমি যখন কৃষ্ণপরীকে পরাস্ত করতে একত্রিত হয়ে প্রয়োগ করছিলাম, তখন হঠাৎ কবিরাজ উপস্থিত হলো, আমাদের সমস্ত প্রচেষ্টা বিফলে করে দিল। কবিরাজ হেসে উঠল আর বলল, তোমরা কি ভেবেছ আমি মারা গেছি? তার হাসির মধ্যে একটা ভয়ঙ্কর বিভীষিকা ছিল। সে বলল, আমি কখনো মারা যায়নি। আমার শরীরের মধ্যে সে অশুভ শক্তি যা আমাকে মৃত্যুর বাইরে নিয়ে গেছিল, আর এখন আমি পরীর রাজ্যের ক্ষমতার আসল মালিক। এটা শুনে আমরা যেন ভয় পেয়ে গেলাম। পরীও এক অদ্ভুত সংখ্যায় যেন বাক্যরুদ্ধ হয়ে গেল। আমি বুঝতে পারলাম কবিরাজ আসলে একটা পরী হত্যার পরিকল্পনা নিয়ে কাজ করছে, তবে তার উদ্দেশ্য ছিল রাজ্যের সিংহাসন দখল করা। সেই শক্তি দিয়ে সে পরীর রাজ্যকে নতুন দুঃস্বপ্নে পরিণত করতে চেয়েছিল। কিন্তু আমি জানতাম এই পরিস্থিতি মুক্তি পাওয়ার একটাই উপায় আছে, সেই অপশক্তিকে পরাজিত করা। আমি পরীকে বললাম, আমরা একসঙ্গে লড়াই করতে পারবো, কিন্তু আমাদের একটি নতুন পরিকল্পনা করতে হবে। পরী একটু বিরতি নিয়ে বলল, কিন্তু কবিরাজের হাতে যে শক্তি আছে তাকে কিন্তু পরাজিত করা আমাদের পক্ষে অসম্ভব। তবে তুমি যা বলো আমি তোমার সঙ্গে আছি। এরপর ভয়াবহ এক যুদ্ধ হলো। আমরা একে অপরের রুখে দাঁড়িয়েছিলাম। প্রতিটি পদক্ষেপে আমরা নতুন বিপদ দেখলাম। কবিরাজের শরীর ছিল অসীম শক্তিতে পরিপূর্ণ, কিন্তু আমার কাছে ছিল এক
আশা পরীর মধ্যে দিয়ে পুরনো এবং শক্তি লুকিয়ে আছে, যা কবিরাজ জানত না। এই শক্তি যার রাজ্যের আদি শক্তির অংশ, তার উপরে কবিরাজের অধিকার একেবারে খাটত না। কবিরাজ যখন আমাদের উপর আক্রমণ করছিল, পরী একটা দীর্ঘশ্বাস নিয়ে গভীর শক্তিকে প্রয়োগ করতে শুরু করলো। হঠাৎ রাজ্যের পুরো আকাশে এক বিশাল আলোর ঝলকানি ছড়িয়ে পড়ল। সে আলো ছিল পরীর রাজ্যের ঐতিহাসিক শক্তি, যা হাজার বছরের পুরনো। এবং পরী বলে উঠল, এটাই তোমার শেষ দিন। এবং তার হাত থেকে ওই জ্যোতির্ময় বল বেরিয়ে কবিরাজের দিকে এগিয়ে এলো। কিন্তু কবিরাজ ভেঙে পড়লো না। সে তার অশুভ শক্তি দিয়ে সে আলোর বলটি প্রতিহত করলো এবং আমাদের সামনে আরো ভয়াবহ শক্তি প্রদর্শন করলো। এটা আমার রাজ্য, আর কেউ আমাকে থামতে পারবে না। এভাবে গর্জে উঠে কথাগুলো বলল। তখনই আমরা উপলব্ধি করলাম কবিরাজের কাছে যে শক্তি ছিল তা প্রচন্ড অশুভ এবং একটা সময় শেষ হতে চলেছে। আমি পরীকে বললাম, তার শক্তি শুধু জাদুর নয়, তার আত্মার শক্তি। আমাদের যদি সেই আত্মার মধ্যে প্রবেশ করতে পারি, তাহলে আমরা তাকে পরাজিত করতে পারবো। এরপর আমরা জড়শক্তি হয়ে কবিরাজের আত্মার মধ্যে প্রবেশ করলাম। একে একে কবিরাজের প্রতিটি অন্ধকার ঘনীভূত হলো এবং তারপর সেই মুহূর্তে কবিরাজের শরীরের ভেতর থেকে এক ভয়ঙ্কর চিৎকার বেরিয়ে এলো, না, আমি মরবো না, আমি মরবো না। তার কথা শেষ হতেই তার শরীর অদৃশ্য হয়ে গেল। তার সমস্ত অশুভ শক্তি নিমিষে শেষ হয়ে গেল। কবিরাজের পরাজয়ের পর রাজ্যের আকাশে নতুন এক আলো ফুটলো। সে আলো ছিল মুক্তি। মুক্তি ছিল না শুধু পরী রাজ্যের, বরং আমার এবং পরীর জন্য। রাজ্যের সবাই মুক্তির আনন্দে ডুবেছিল। পরী তার রাজ্যের শাসন ক্ষমতা পুনরুদ্ধার করলো, কিন্তু তার মধ্যে আর কোনো ক্ষোভ ছিল না, শুধু শান্তি ছিল। পরী আমাকে ধন্যবাদ জানালো আর বলল, তুমি আমাকে রাজ্যের রক্ষা করনি, তুমি আমাদের নিজেদের অস্তিত্বর সাথে মিলিয়ে দিয়েছ। তোমার সাহসের জন্য নিজেদের শক্তি বুঝতে পেরেছি এবং রাজ্যটিকে সত্যিকারের শান্তি দিতে পারবো এখন। এরপর সে পরী আমাকে আমার নিজের ভুবনে বা পৃথিবীতে শরীরে পৌঁছে দিল এবং সে নিজেও এই পৃথিবীতে ছেড়ে চলে গেল। যাওয়ার আগে বলল, তুমি অনেক ভালো থেকো, তোমার জন্য সব সময় আমি আছি। তোমার যখনই দরকার হবে তুমি আমাকে মনে মনে স্মরণ করবে। আমি তোমার সব সময় কল্যাণে ফিরে আসবো বারবার। ভালো থেকো তুমি। এই বলে সে পরী আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল সেই পরীর রাজ্যে। আমি তাকিয়েছিলাম আকাশের দিকে, কোথায় যেন ধীরে ধীরে হাওয়ায় মিলে গেল। এই হলো ঘটনা। জেফরি ভাই, যদি গল্পটি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, আমার নিজের লেখা গল্প। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি। অ্যান্ড দেখতে দেখতে কিন্তু আমরা আরেকটা এপিসোড শেষ করে ফেললাম আমাদের ভৌতিক দুনিয়ার। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে স্টোরির জন্য। যদিও আমি চাইবো যে একটু রিয়েলিস্টিক স্টোরি হলে অনেক বেশি ভালো হয়। পরীর স্টোরি ওকে, নো প্রবলেম, বাট সবচেয়ে বড় বিষয় হচ্ছে স্টোরিগুলো যেন একটু রিয়েলিস্টিক হয়। ওকে, নো প্রবলেম। দ্যাট আমি বলবো যে পরে আপনি যে গল্পটা পাঠাবেন ডেফিনেটলি চেষ্টা করবেন যেন একটু ভয়ঙ্কর হয়, একটু ইন্টারেস্টিং হয়, বা যেটা শুনলে মানুষের হাতহীনতরা অনুভূতি হয়। ডার্ক স্টোরি খুব পছন্দ আমার। আশা করছি বুঝতে পেরেছেন। সো আমরা আজকের মতো এখানে বিদায় নেব। আমরা আর বেশি দেরি করব না, বিকজ আমি এতটুকু শুধু বলতে চাই যে আমরা সবসময় ভয়ঙ্কর ঘটনা শুনতে বেশি পছন্দ করি এবং আপনার কাছ থেকে ভয়ঙ্কর ঘটনা শুনতে পারলেই ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি 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 মাচ। আমি দেরি করবো না, আমি এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবারও কথা হবে। তখন সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।